মিরপুর নামের একটা গ্রাম ছিল। যজ্ঞ নামের একজন ভিখারি গ্রামে থাকতো। যজ্ঞর দুটো বাচ্চা ছিল, রাজু আর মিনি। বাবা, আমরা কি প্রথম থেকেই গরিব? না বাবু, আমরা প্রথম থেকেই গরিব না। আমার বাবা মানে তোমার দাদু একজন সমৃদ্ধশালী মানুষ ছিল। উনি একবার জঙ্গলে পনিরের বাড়ি পেয়েছিলেন। ওই বাড়ি থেকে যত ইচ্ছে পনির নেওয়া যেত। বাবা জাদুর পনির বাড়ি থেকে পনির নিয়ে আশেপাশে সব শহরে বিক্রি করত। পনির বিক্রি করে আমার বাবা খুব বড় লোক হয়ে গিয়েছিল। কিন্তু একদিন গ্রামের প্রধান কবির সিং জাদু পনিরের বাড়ির কথা জেনে গেল। উপেন্দ্র, আমি শুনেছি যে তুমি জঙ্গলে একটা পনিরের বাড়ি পেয়েছো। হ্যাঁ প্রধান বাবু, আমি পেয়েছি, আর তার জন্য আমি এত বড় লোক হতে পেরেছি। এখন টাকা পয়সার দিক থেকে কয়েকদিনের মধ্যেই আমি তোমাকেও হারিয়ে দেব। পুরো শহরে যত বেড়া আছে তাদের সবাইকে আমি পনির সাপ্লাই করি। এই গোটা গ্রামের সব কিছুর ওপর সবার আগে আমার অধিকার আছে। তুমি আমাকে না বলে জাদু পনিরের বাড়ি থেকে অনেক রোজগার করেছো, তাই তুমি এর শাস্তি পাবে। প্রধান বাবু বাবার থেকে সব কিছু কেড়ে নিল আর বাবাকে গ্রাম থেকে বের করে দিল। কিন্তু বাবা গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াতো, আর যখন কেউ ওনাকে কাজ দিল না তখন ভিক্ষা করে সংসার চালাতে লাগলো। বাবু, তখন থেকেই আমরা গরিব। বাবা, ওই পনিরের বাড়ি কি এখনো জঙ্গলে আছে? না, এখন ওই পনিরের বাড়ির কোনো খোঁজ নেই। যখন প্রধান বাবু পনিরের বাড়ি থেকে পনির নিতে গেল তখন ওই বাড়ি উধাও হয়ে গেছিল। তখন থেকেই ওই পনিরের বাড়ির কোনো খোঁজ নেই। মাঝে মাঝে যজ্ঞর পরিবারের খুব খারাপ অবস্থা হয়ে যেত। বাবা, আজকে রাজু জ্বর এসেছে, আমরা দুজনে 2 দিন ধরে কিচ্ছু খাইনি, কিছু খাবার নিয়ে আসো না। হ্যাঁ মিনি, আমি এক্ষুনি কারোর বাড়ি থেকে কিছু চেয়ে আনছি। সেদিন যজ্ঞ গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়ালো, কিন্তু কেউ ওকে কিছুই দিল না। যজ্ঞ যখন প্রধানের বাড়িতে গেল তখনও বাড়ির ভেতর থেকে গরম গরম পরোটার গন্ধ পেল। প্রধান বাবু, দরজা খুলুন, আমি যজ্ঞ। আমার বাচ্চারা অসুস্থ আর ক্ষুধার্ত, ওদের কিছু খাবার দিন। যজ্ঞ, তুই আবার এখানে এসেছিস? চলে যা এখান থেকে, নয়তো এখনই আমার চাকরদের বলে তোকে গ্রামের বাইরে বের করে দেবো। তোকে গ্রামে থাকতে দিচ্ছি, ওটাই আমি করুণা করছি ভাব। প্রধানজি তার লোকেদের পাঠাবার আগে যজ্ঞ রাস্তার একটা কোনায় লুকিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পরে প্রধানজি তার বাড়িতে তালা দিয়ে ওনার লোকেদের নিয়ে চলে গেল। যজ্ঞ ভাবল যে ও ওর বাচ্চাদের জন্য খাবার চুরি করবে। পাঁচিল থেকে লাফ মেরে যজ্ঞ প্রধানের বাড়িতে ঢুকে পড়ল। ও 5-6টা পরোটা চুরি করে দৌড়ে পালালো। সেদিন যজ্ঞর পরিবার পরোটা খেয়ে পেট ভরালো। ভরা দুপুরে যখন সারা গ্রাম ফাঁকা ছিল আর যজ্ঞ আর ওর বাচ্চারা ঘুমোচ্ছিল, তখনই হঠাৎ কেউ যজ্ঞর বাড়ির দরজা ভেঙে ফেলল। যজ্ঞ আর ওর ছেলে মেয়ে ভয় কেঁপে উঠল। দরজার কাছে প্রধানজি আর ওনার লোকজন লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। যজ্ঞ, তোর সাহস এত বেড়ে গেছে যে তুই আমার বাড়িতে ঢুকে চুরি করলি? আমি তোর সব কুকীর্তি সিসিটিভি ক্যামেরায় দেখে এসেছি। তোমরা ভালো করে যজ্ঞকে মারধর করো আর এই 3 জনকে গ্রামের বাইরে ফেলে দাও। এই কথা বলে প্রধানজি ওখান থেকে চলে গেল। প্রধানজির 2 জন চাকর যজ্ঞকে খুব বাজেভাবে লাঠি দিয়ে মারতে লাগলো। রাজু আর মিনি ওর বাবাকে এইভাবে মার খেতে দেখতে পারল না। দুজনে ওদের গুলটি নিয়ে প্রধানজির 2 জন চাকরের মাথায় পাথর ছুড়ল। ওই লোকগুলো ওদের মাথা ধরে বসে পড়ল। আরে আরে, মেরে ফেললো রে! বাবা, তাড়াতাড়ি পালাও! ওরা 3 জন বাড়ি ছেড়ে জঙ্গলের দিকে পালালো। প্রধানজির 2 জন লোক ওদের পেছনে দৌড়ালো। যজ্ঞ, কত দূর পালাবি?
তোকে আর তোর বাচ্চাদের আমি ছাড়বো না। প্রধানজি দুজন লোক খ্যাপা কুকুরের মতো যজ্ঞ আর ওর বাচ্চাদের পিছনে দৌড়াচ্ছিল। এই আমরা কোন মুশকিলে পড়লাম বাবা, এখন কি করব? যজ্ঞর মনে হচ্ছিল যে ও আর ওর বাচ্চারা বাঁচবে না। তখনই হঠাৎ যজ্ঞ আর ওর বাচ্চারা পনিরের বাড়ি দেখতে পেল। ওরা তিনজন পনিরের বাড়ির ভেতরে ঢুকে গেল। প্রধানজির লোকেরা পনিরের বাড়ি অবধি পৌঁছানোর আগেই পনিরের বাড়ি উধাও হয়ে গেল। পনিরের বাড়িতে তোমাদের স্বাগতম। এই জাদুর বাড়ি থেকে তোমাদের যা ইচ্ছা তত পনির নিতে পারো। তুমি কি সেই পুরনো পনির বাড়ি যা আমার বাবা পেয়েছিল? হ্যাঁ, আমি ওটাই। আমি তোমার বাবাকে না করেছিলাম আমার দ্বারা রোজগার করা টাকা পয়সার অহংকার না করতে। যদি আমার ব্যাপারে কেউ কিছু জেনে যায় তাহলে আমি উধাও হয়ে যাব। কিন্তু তোমার বাবা তো শোনেনি, আর শেষমেশ প্রধানবাবু আমার ব্যাপারে জেনে গেল, আর তখন আমায় উধাও হতে হলো। তুমি এই ভুল করো না যা তোমার বাবা করেছিল। না, আমি এরকম ভুল করব না, আর তোমার কথা কাউকে বলবো না। কিন্তু আমি না বললেও যদি কেউ তোমার কথা জেনে যায় তাহলে কি হবে বলো তো? তুমি ওসব নিয়ে ভেবো না, আমি সেসব সামলে নেব। সবার আগে যজ্ঞ আর ওর বাচ্চারা পেট ভরে পনির খেলো। পনিরটা তো খুব দারুণ খেতে বাবা, মনে হচ্ছিল যেন ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দুধ দিয়ে খাচ্ছি আমি। বাচ্চারা, আমরা কাল থেকে পনির বিক্রি করতে যাব, কিন্তু আমরা অতিরিক্ত রোজগার করব না। আমরা ততটাই বিক্রি করব যতটা আমাদের দরকার পড়বে। ওদিকে প্রধানজি রেগে গিয়ে পাগল হয়ে যাচ্ছিল। তোমরা দুজনে আমার নাম মাটিতে মিশিয়ে দিলে, দুজনে মাথায় আঘাত পেয়ে চলে এলে, আর বলছো ওরা তিনজন হঠাৎ জঙ্গলে উধাও হয়ে গেল। এখন আমাকে রঙ্গা আর মুন্নাকে পাঠাতে হবে। প্রধানজি ও লোকেদের জঙ্গলের বাইরে পাহারায় বসিয়ে দিল। প্রধানজি লোকেরা দেখল যজ্ঞ, রাজু আর মিনি রোজ পনির নিয়ে বাজারে বিক্রি করতে যায়। ওরা এই কথাটা প্রধানজিকে গিয়ে বলল। আগের বার ওই পনিরের বাড়ি কে জানে কোথাও উধাও হয়ে গিয়েছিল, এইবার আমার ওটা যেভাবেই হোক চাই। পরের দিন যখন এই যজ্ঞর পরিবার জঙ্গলের বাইরে গেল, তখন প্রধানজি ওদের ধরে ফেলল আর তিনজনের হাত বেঁধে দিল। এখন তোমরা তিনজন চুপচাপ আমাকে ওই পনিরের বাড়িতে নিয়ে যাবে, নইলে আমি তোমাদের এমন হাল করব যে তোমরা নিজেদের চিনতে পারবে না। যজ্ঞ, রাজু আর মিনি প্রধানজিকে থেকে অনেকক্ষণ ধরে ঘোরাতে থাকলো, কিন্তু পনিরের বাড়ি অবধি নিয়ে গেল না। যজ্ঞ, অনেকক্ষণ হয়ে গেছে, মনে হচ্ছে তুই আমার সাথে চালাকি করছিস। চাকররা, ওর বাচ্চাদের গভীর পুকুরে ফেলে দাও। না না না, এরকম কিছু করবেন না, আমি নিয়ে যাচ্ছি। শেষমেশ যজ্ঞ প্রধানজিকে পনিরের বাড়িতে নিয়ে গেল। তো এই হলো পনিরের বাড়ি। চাকররা, ওদের গাছের সাথে বেঁধে দাও, আমরা পনিরের বাড়ির ভেতরে ঘুরতে যাব। ওরা তিনজন যেই ভেতরে গেল, অনেক পনির ওদের মাথার ওপর পড়ল। প্রধানজি আর ওনার লোকেরা পনিরের চাইয়ের নিচে চাপা পড়ে গেল। ও, কেউ বাঁচাও, আমাদের বাইরে বের করো, আমার দম বন্ধ হয়ে গেছে, আমার দম নিতে কষ্ট হচ্ছে। প্রধান বাবু, আগে তুমি কথা যাও যে তুমি কোনোদিন যজ্ঞর পরিবারকে বিরক্ত করবে না, আর আমায় কখনো খুঁজবে না। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি গ্রামের কোনো লোককে বিরক্ত করব না। আমায় বাঁচাও, বাঁচাও আমায়। তখনই ওদের ওপর পড়া পনিরের চাই উধাও হয়ে গেল। প্রধানজি আর ওনার লোকেরা যজ্ঞ, রাজু আর মিনিকে খুলে দিল, আর তারপর নিজেদের বাড়ির দিকে পালালো। গোমতীনগর নামের একটা গ্রাম ছিল। ওখানে লোকেরা নিজের জীবন যাপন খুব ভালোভাবে, স্বাস্থ্যকরভাবে কাটাতো। পরিবেশ পাল্টে গেছিল। লোকেরা নতুন নতুন টেকনোলজির সাহায্য নিতে শুরু করে, কিন্তু গোমতীনগরের লোকেরা মানে গোপীনগরবাসীদের এটা মাননা ছিল যে পুরনো দিনের জিনিসগুলো খুবই ভালো ছিল,
আর সেগুলোর সাহায্য নিয়েই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা যাক। সেই সময়ই গগন নিজের পরিবারের সাথে গোমতী নগরে চলে আসে। গোমতী নগরে তার পরিবারের অনেক পুরনো জমিন ছিল। এখানে এসে গ্রাম আর এই ধ্বংসাবশেষ দেখে এসে মনে হয় যে আমরা আগে যেখানে ছিলাম সেখানেই বেশি খুশি ছিলাম। এখানে তো লোকেদের স্মার্টফোনের কথা ছাড়ো, টিভি অবধি নেই এখানে। আমার তো এখন থেকেই ভয় হচ্ছে, বাচ্চাদের স্কুলের অ্যাডমিশনও বাকি আছে। তুমি বললে আমরা আবার আমাদের পুরনো বাড়িতে চলে যাই? না, আমরা এরকমটা করব না। এখানেই কিছুদিন থেকে অন্য কোনো ব্যবস্থা করে নেব। কয়েকটা বছর তো আমাদের এখানে থাকতেই হবে। আরে বাহ বাহ, স্বাগতম এই গোমতী নগরে। আমার তো মনে হয়েছিল যে এখানে কেউই হয়তো আসবে না, আর বাড়ি আর জমি এই এরকম ভাবেই থেকে যাবে। আরে প্রধান মশাই, আপনি তো একদম সেরকমই, এরকম ছিলেন আগে, ছোটবেলায় যেরকম দেখেছিলাম। তার এতদিন পরে আজকে আমি আপনাকে দেখলাম। তোমার এবং তোমার পরিবারের সাথে সাক্ষাৎ করে আমার খুব ভালো লাগলো। চলো, এখন যখন এসেই গেছো তো ক্ষেত খামারই শুরু করে দাও, নিজের পরিবারের পালন পোষণ করো। মাফ করবেন মুখিয়াজি, কিন্তু আমার দ্বারা চাষবাস হয় না। এর আগে আমি শহরে আইসক্রিম বিক্রি করতাম, আর আইসক্রিম বিক্রি করে আমি আর আমার পরিবার খুব আনন্দের সাথেই থাকতাম সেখানে। কিন্তু শহরে এই রোগ বৃদ্ধি হওয়ায় আর আর্থিক সংকটের কারণে আমরা এখানে গোমতীনগরে এসে পড়লাম। আইসক্রিম আবার কি জিনিস, এটা কি বস্তু আসলে একটু আমাকেও বলো। যদি সম্ভব হয় তো গ্রামবাসীদেরকে বানিয়ে একবার খাইয়ে দাও। গোটা গ্রামবাসী জেনে যাবে যে তুমি আবার গ্রামে ফিরে এসেছো, আর একটা উৎসবও হয়ে যাবে। প্রধানের কথাবার্তা শুনে গগন আর তার স্ত্রী বাড়িতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়ে পুরো গ্রামকে খাওয়ানোর জন্য তৈরি হয়ে যায়। আমাদের বাজার থেকে জিনিসপত্র এনে লোকেদের আমন্ত্রণ দিতে হবে, এটা আমাদের জন্য খুব ভালো হবে। হয়তো আমরা এখানেও আইসক্রিমের ব্যবসা শুরু করে দেব। তুমি একদমই ঠিক বলেছো, আমরা এরকমটাই করব। গগন আর মধু পুরো গ্রামকে আইসক্রিম খাওয়ার জন্য আমন্ত্রণ জানালো আর গ্রামবাসীদের নিজের বাড়িতে ডাকলো। গ্রামবাসীরা যখন প্রথমবার গগনের বানানো আইসক্রিম খেলো তখন যেন ওরা অমৃত খেয়ে নিল। সমস্ত গ্রামবাসীরা গগনের বানানো আইসক্রিম খেয়ে পাগল হয়ে গেল। সবাই আইসক্রিম খেলো আর অনেক প্রশংসা করলো। আইসক্রিমের আমন্ত্রণ শেষ হওয়ার পর প্রধান মশাই গগনের সাথে কথা বলল আর তারপর পুরো গ্রামবাসীদের তরফ থেকে ধন্যবাদ জানালো। তারপর গগন প্রধানকে বলল, প্রধান মশাই, আমি আপনার কাছে একটা ছোট আবেদন করব। আমি চাই যে আইসক্রিমের ব্যবসা আবার এখানে শুরু করি। এতে আমার ঘরে কিছু আর্থিক সুরাহা হবে আর আমাদের বাচ্চাদেরও মন লেগে থাকবে। আর এতে আবার জিজ্ঞেস করার কি দরকার ভাই, এই জিনিসটা তুমি কিন্তু একদম করতে পারো। যতদিন গ্রামের লোকেরা সুস্থ আছে, ওদের শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, আমাদের কোনো চিন্তা নেই। এমনিতেও আইসক্রিম তো দুধ থেকেই তৈরি হয়, তাই না? দ্বিতীয় দিন থেকেই গগন আর মধু একটা ছোট্ট হাট গাড়িতে আইসক্রিম বানিয়ে সারা গ্রামে বিক্রি করা শুরু করে দেয়। আইসক্রিমের ব্যবসা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ব্যবসা খুব ভালো চলতে শুরু করে। দেখতে দেখতেই বাচ্চা, বুড়ো এবং গ্রামের সমস্ত মহিলারাও ওদের আইসক্রিম খেতে শুরু করে দেয়। প্রথম দিনই আমাদের ব্যবসা কত ভালো চলল না? পুরো গ্রামে আমাদেরই প্রশংসা হচ্ছিল। আরো একটু পয়সা রোজগার করে আমরা এই বাড়িকে একটু মরম্মত করতে পারবো আর পাশের গ্রামে আমাদের বাচ্চাদের অ্যাডমিশনও করিয়ে দেব। যদি এরকমটা হয়ে যায় তাহলে তো দারুণ ব্যাপার হয়। তোমার মুখে ফুলচন্দন পড়ুক। সময় কাটতে শুরু করলো। গগন প্রত্যেকদিন সকালে আইসক্রিমের ঠেলা নিয়ে গোমতী নগরে বিক্রি করতে যায়। রোজগার বেশি হওয়ার কারণে সে আশেপাশের অন্য গ্রামেও গিয়ে আইসক্রিম বিক্রি করতে শুরু করে আর নিজের বাচ্চাদের ভালো স্কুলে অ্যাডমিশনও করিয়ে দেয়। কিন্তু গগনের খুশি বেশি দিন অবধি টিকতে পারল না। গোমতী নগরের গ্রামের বাচ্চা আর বয়স্ক লোকেদের পেটে বেশি আইসক্রিম খাওয়ার কারণে ব্যথা হতে শুরু করে। গ্রামের লোকেদের অসুস্থ হওয়ার কারণ প্রধান আর গ্রামের অন্য লোকেরা আইসক্রিমকে দায়ী করল। পুরো গ্রাম গগনের বাড়ির বাইরে চলে এলো। বেরিয়ে এসো, শেষ পর্যন্ত তুমি তোমার শহরের চেহারাটা দেখিয়েই দিলে।
গোটা গ্রামবাসী তোমার আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বয়স্ক মানুষেরা যন্ত্রণায় ছটফট করছে, আর তুমি ঘরে বসে আরাম করছো আমাদের আইসক্রিম থেকে। কিন্তু আমরা তো কোনো রকম কিছু বাজে জিনিস মেশাইনি। আমরা তো ভালো দুধ আর ভালো জিনিসই ব্যবহার করেছিলাম। তাহলে আমার ছেলে কি করে অসুস্থ হলো বলো তো? ও তো কালকেই তোমাদের এখান থেকে আইসক্রিম খেয়েছিল। প্রধানমশাই, এত কথা বলার দরকার নেই। আর একে গ্রাম থেকে বের করে দাও। আমাদের এখানে কোনো শহরের লোকের দরকার নেই যে ভেজাল মেশায় জিনিসের মধ্যে। দয়া করে আমাদের কথা তো শুনুন। আমরা এরকম কিছুই করিনি, আমরা নির্দোষ। আমরা তো সবার ভালোই চাইছিলাম। যদি তুমি সত্যি করে ক্ষমা চাইতে চাও তাহলে সমস্ত গ্রামবাসীদের ঠিক করে দাও। যদি তুমি সবাইকে আগের মতো করে দাও তাহলে তুমি এই গ্রামে থাকতে পারো, নাহলে গোটা পরিবার নিয়ে তোমাকে এই গ্রাম ছাড়তে হবে। আগে প্রধানমশাই, আমি এতে রাজি আছি। আমি আমার উপর লাগা যে বদনাম সেটাকে মিথ্যা প্রমাণ করেই ছাড়বো। গগন গ্রামবাসীদের অবস্থা খারাপ হওয়ার কারণ খুঁজতে শুরু করে। তখনও বুঝতে পারে যে ও যেই দুধ দিয়ে আইসক্রিম বানিয়েছিল সেই দুধটা খারাপ ছিল। ও দুধওয়ালার কাছে গিয়ে বলে, তুমি এরকমটা কেন করলে? গোটা গ্রাম আমার উপর থুতু করছে। এসব কিছু তোমার জন্য হয়েছে। তুমি কেন করলে এরকম? আমাকে মাফ করবেন গগন, আমি তোমার এই সমস্যা বুঝতে পারছি। আমি সব কিছু প্রধানবাবুর কথা অনুযায়ী করেছি। কি বাজে কথা বলছো? মুখিয়াজি এরকম কেন করবেন? কারণ তোমার এই গ্রামে অনেক পরিচিতি ছিল। ও জানতো তোমাকে। ও কখনোই চাইতো না যে তুমি এই গ্রামে বেশি দিন থাকো। তোমাকে এখান থেকে বার করে তোমার জমি অধিগ্রহণ করতে চাইছিল। গগন সমস্ত কথা শুনে ভয় পেয়ে যায় আর এই ব্যাপারের উপায় বার করার জন্য ভাবে। আর সমস্ত কথা ও গিয়ে নিজের বউ মধুকে জানায়। প্রধান মশাই এটা খুব খারাপ করেছেন, এর সংশোধন ওনাকে করতেই হবে। তুমি কি ভেবেছো? আমার কাছে টেকনোলজি আছে। আমি এদের লাইভ লঙ্কা আইসক্রিম বানিয়ে খাওয়াবো। তা দিয়ে এদের সমস্ত রোগ সেরে যাবে। লঙ্কা আইসক্রিম? এটা আবার কি? এটা এক ধরনের আইসক্রিম। এতে আমরা দুধ থেকে যে ক্রিম পাওয়া যায় সেটা, লঙ্কা আর লঙ্কার পেস্ট মিক্স করে দেব, আর ভীষণ সুস্বাদু আইসক্রিম তৈরি হবে। তুমি বাস প্রস্তুতি শুরু করে দাও। কিছুটা মধু আর খোয়া ক্ষীর সঙ্গে রেখো, কিন্তু আসার সময় কিছু লঙ্কা বাজার থেকে কিনে এনো। গগনের কথা শুনে মধু সমস্ত তৈয়ারি করে দেয় আর তারপর লঙ্কা আইসক্রিম বানানো শুরু হয়। ঠিক সেরকম ভাবেই তৈরি হয়ে যায় লঙ্কা আইসক্রিম। গগন আইসক্রিমকে বরফের পেটিতে রেখে দেয় আর ওই বয়স্ক লোকেদের বাড়ি গিয়ে তাদেরকে ওই আইসক্রিম দেয়। আগে আমি এই আইসক্রিমটা আপনাদের বাচ্চার জন্য নিয়ে এসেছি। একবারই আপনি আইসক্রিমটা বাচ্চাকে খাইয়ে দিন। সমস্ত গ্রামবাসী এই আইসক্রিম খেয়ে কিন্তু ঠিক হয়ে যাবে। আমি আপনার কাছে অনুরোধ করছি। কিন্তু আমি তোমার উপরে ভরসা কি করে করব? আমার বাচ্চা আরো অসুস্থ হয়ে পড়লে তখন? দয়া করে আপনি একবার আমাকে বিশ্বাস করুন আর বাচ্চাকে এই আইসক্রিমটা খাইয়ে দিন। ও একদম সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। গগনের কাছ থেকে আইসক্রিম নিয়ে ওই মহিলা নিজের বাচ্চাকে খাইয়ে দেয় আর ওর অসুস্থতা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। ঝাল ঝাল, জল আনো, জল আনো, মা খুব ঝাল, জল দাও। বাচ্চাকে চিৎকার করতে শুনে পুরো গ্রাম ওখানে জমা হয়ে যায়। গগন ওই বাচ্চাটাকে মধু দেয় আর বাচ্চাটা মধু খেয়ে চুপ হয়ে যায়। পুরো গ্রামবাসীদের সামনে সত্যিটা সামনে এসে যায়। ওরা বুঝতে পেরে যায় যে লঙ্কা আইসক্রিম খাওয়ার কারণে অসুস্থতা দূর হয়ে যাচ্ছে। প্রধান মশাইয়ের সত্যিটা গগন সবার সামনে বলে দেয় আর সব গ্রামবাসীরা প্রধানকে গ্রাম থেকে বার করে দেওয়ার নির্ণয় নেয়। না না, ওকে এখান থেকে বের করবেন না। ওকে ওর কৃতকর্মের শাস্তি ভোগ করতে দিন। হ্যাঁ নিশ্চয়ই। আর এনার শাস্তি এটাই যে উনি সবসময় এই গ্রামেই থাকবেন আর লজ্জিত অনুভব করবেন। সমস্ত গ্রামবাসীরা লঙ্কা আইসক্রিম খেয়ে ঠিক হয়ে যায় আর ওদের আইসক্রিমের ব্যবসা আবার চলতে শুরু করে। গগন নিজের বাচ্চাদেরকে লেখাপড়া করিয়ে গ্রামে শান্তিপূর্বক জীবনযাপন করতে শুরু করে। এই গল্প হলো বিমলা আইসক্রিম বিক্রেতার। ও নিজের আইসক্রিমের জন্য খুব বিখ্যাত ছিল। আমার অরেঞ্জ ফ্লেভার চাই, আর আমার লেবু, আর আমার তো স্ট্রবেরি ফ্লেভার চাই। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দিচ্ছি। বিমলার হাতে সব সময় 1 ঘন্টা থাকতো। যখন ও ঘন্টা বাজতো তখন এলাকার সব ছোট বাচ্চারা ওর কাছে দৌড়ে চলে আসতো।
এই শহরে একটা আইসক্রিমের দোকানও ছিল, কিন্তু কোনো বাচ্চা ওই দোকানে আসতো না। জানি না এই বিমলা বাচ্চাদের উপর কি জাদু করেছে, আমার আইসক্রিম কেউ খেতেই আসে না। তখনই ওখান থেকে বিমলা যাচ্ছিল। আরে ও বিমলা, বলুন, এমন কি আছে তোমার আইসক্রিমে? আমি আপনাকে কেন বলতে যাব? আচ্ছা ছাড়ো, একটা আইসক্রিম দিয়ে যাও। আপনার কাছে তো এতগুলো আইসক্রিম আছে, ওইগুলোই খান। আইসক্রিমের দোকানদার অবাক হয়ে গেল আর বিমলা ওখান থেকে চলে গেল। এবার দোকানদার চিন্তায় পড়ে গেল যে কিভাবে এই বিমলা নামের কাঁটাটিকে বের করবেন। কোনো তো রাস্তা নিশ্চয়ই আছে এই বিমলার সাথে টক্কর নেবার। পরের দিন আবার বিমলা প্রতিদিনের মতো আইসক্রিম বানিয়ে নিল আর আইসক্রিমটি বিক্রি করতে বেরিয়ে পড়ল। বিমলার ঘন্টা শুনে সব বাচ্চারা ওর দিকে দৌড়ে চলে আসে আর বিমলা একটা একটা করে সব বাচ্চাদের আইসক্রিম দিল। আজ বিমলার ভালো বিক্রি হচ্ছিল। মনে হচ্ছে আজ দুপুরের মধ্যে আমার সব আইসক্রিম বিক্রি হয়ে যাবে। আর এইরকমই হলো। বিমলা ভরা দুপুরে ওর শেষ আইসক্রিমটিও বিক্রি করে দিল আর খালি বাক্স নিয়ে ওই আইসক্রিমের দোকানের সামনে দিয়ে সে যাচ্ছিল। দেখো, আমার তো সব আইসক্রিম বিক্রি হয়ে গেছে। আর আমার তো সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এটা তুই কি করে বুঝবি যে আমার কত লোকসান হচ্ছে? যদি আমার কাছেও কেউ থাকতো তোমার মতো, যে ঘুরে ঘুরে আমার আইসক্রিম বিক্রি করতো। আর তখন দোকানদারের মাথায় একটা বুদ্ধি এলো। শোনো বিমলা, এতে তোমারও লাভ আছে আর আমারও লাভ। কিন্তু কিভাবে? আমার এই আইসক্রিম তুমি গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে দাও আর আমি তোমাকে অর্ধেক টাকা দেবো। অন্তত আমার কোনো লোকসান তো হবে না। বিমলা একটু ভাবলো। প্রস্তাবটি খুব খারাপ নয়, কিন্তু কোনো কিন্তু নয়। এই নাও। দোকানদার বিমলার বাক্সতে ওর আইসক্রিমগুলো ভরে দিল আর তারপর বিমলা বেরিয়ে পড়লো আইসক্রিম বিক্রি করতে। আর সব সময়ের মতো বাচ্চারা বিমলার থেকে আইসক্রিম কেনা শুরু করে দিল। সন্ধ্যের মধ্যে বিমলা সব আইসক্রিম বিক্রি করে দিল। এই নাও ভাই, আজকে সব উপার্জন। আরে বাবা, কতদিন ধরে এই আইসক্রিমগুলি আমার দোকানেই পড়েছিল, তুমি তো একদিনেই সব বিক্রি করে দিলে। এই নাও তোমার ভাগের টাকা। বিমলা অনেক টাকা পেল। এটা নিয়ে বিমলা খুব খুশি ছিল। এরপর বিমলা ওর বাড়ি গেল আর আজ খুশিতেও খুব নাচতে লাগলো। কিছুক্ষণ পরে ওর দরজাতে জোরে জোরে কেউ ধাক্কা মারতে লাগলো। বিমলা, দরজা খোলো, দরজা খোলো। আসছি। বিমলা দরজা খুলে দেখলো অনেকজন গ্রামবাসী হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আরে কি হলো? তুমি আমার বাচ্চাদের জীবনের সাথে খেলা করছো। তুমি ওদের পোকা ধরা আইসক্রিম খাইয়েছো। না, আমি কেন এরকম করব? তাহলে কি আমরা মিথ্যা বলছি? এই দেখো, এটা তোমারই আইসক্রিম তো। বিমলা আইসক্রিমটি দেখলো আর ভাবলো এটা তো ওই আইসক্রিমের দোকানের আইসক্রিম। আরে, তোমার কাছে এটা আশা করিনি। তুমি আমার বাচ্চাদের জীবনের সাথে খেলা করছো। কাল থেকে গ্রামে তোমার আইসক্রিম কেউ কিনবে না। পঞ্চায়েত ওখান থেকে রেগে চলে গেল আর সাথে সব গ্রামের লোকেরাও। আর বিমলা ওখানে বসে কাঁদতে থাকলো। কত বড় বোকা আমি! যদি আইসক্রিম বিক্রি করার আগে একবার আমি দেখে নিতাম। লোভে পড়ে আমি অন্ধ হয়ে গেছিলাম। কত বোকা আমি! বিমলা ওর লোভের জন্য পস্তাচ্ছিল, কিন্তু পরে ভেবে লাভ কি যখন পাখি খেতেই ঢুকে পড়ল। এই জন্য বাচ্চারা, লোভ হলো খুব খারাপ জিনিস। যমুনা এক পরিশ্রমী আর বড় মনের মহিলা ছিল। সে খুবই সুস্বাদু কুলফি বানিয়ে সুলতানপুরে বিক্রি করত। কুলফি বিক্রি করেই ও নিজের পেট চালাতো। বাচ্চারা ওর কুলফি খুবই পছন্দ করত। কুলফি নেবে? কুলফি, কুলফি নিয়ে নাও। একটা কুলফি কত করে দিচ্ছ? 5 টাকা বাবা। আমার কাছে তো 1 টাকাই আছে। ঠিক আছে, 1 টাকাই দিয়ে দাও। এই নাও কুলফি। যমুনার বড় মন দেখে ওর বান্ধবী একটু চিন্তিত হয়ে যেত। যমুনা, তুই যদি এত সস্তায় কুলফি বিক্রি করতে থাকিস তাহলে তোর অনেক লোকসান হবে।
তুই নিজের ঘর কি করে চালাবি? আমার তো শুধু এই বাচ্চাদের কুলফি খাওয়া দেখে আনন্দ হয় খুব। যমুনা একদিন রাস্তায় পাশে গরমে নাজেহাল একটা কুকুরকে দেখল। যমুনা ওকেও একটা কুলফি খাওয়ালো। তারপর থেকে কুকুরটা যমুনার সাথেই থাকতে লাগলো। যমুনা কুলফি বিক্রি করতে বেরোতো, তখন কুকুরটাও তার পেছনে গলি গলিতে গিয়ে ঘুরতো। যমুনার সুস্বাদু কুলফি আস্তে আস্তে সারা সুলতানপুরে প্রসিদ্ধ হয়ে গেল। সমস্ত বাচ্চারা এখন শুধু ওর থেকেই কুলফি কিনে খেত। বাচ্চারা ওকে ভালোবেসে যমুনা মাসি বলে ডাকতো। যমুনা মাসি এসে গেছে, যমুনা মাসি এসে গেছে, এসে গেছে, যমুনা মাসি এসে গেছে। প্রথমে আমাকে না, আগে আমাকে দিয়ে দাও। আরে এক এক করে এসো তোমরা বাবা, সকলকেই কুলফি দেব। আজ আমি অনেক বেশি কুলফি বানিয়ে এনেছি। যমুনার কুলফির বাড়ন্ত বিক্রি দেখে আইসক্রিমওয়ালা হরির খুব হিংসে হতে লাগলো, কারণ এখন সমস্ত বাচ্চা ওর আইসক্রিমের বদলে যমুনার থেকে কুলফি কিনতে শুরু করলো। হরি নিজের আইসক্রিমের বিক্রি বাড়ানোর জন্য একটা উপায় বের করলো। আরে যমুনাদি, কতদিন এরকম গলিতে গলিতে মাথায় বোঝা নিয়ে ঘুরে বেড়াবে? এক কাজ করো, নিজের সমস্ত কুলফি আমাকে বিক্রি করে দাও। না হরিদা, আমার নিজেরই বাচ্চাদের কুলফি বিক্রি করতে ভালো লাগে। তোমার ইচ্ছে, আমি তো ভেবেছিলাম যে তোমার কাজ সহজ করে দিই। একে কুলফি বিক্রি করা আটকানোর জন্য আমাকেই কিছু করতে হবে। যমুনা কুলফি বিক্রি করার জন্য গ্রামে ঘুরতো, আর সেই কুকুরটাও ওর সাথেই ঘুরতো। যমুনা একটা গলি থেকে বেরোনোর সময় কুলফির জন্য আওয়াজ দেয়। তখনই হরি সাইকেলে যমুনার পিছু নেয়। সুযোগ বুঝেই আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দেব, তাহলে ওর সমস্ত কুলফি নষ্ট হয়ে যাবে। হরি যমুনাকে ধাক্কা দেওয়ার জন্য যেই না কাছে পৌঁছলো, ওই কুকুরটা ওকে দেখে ফেলেছিল আর ওর সাইকেলের উপর লাফিয়ে উল্টো হরিকেই ফেলে দিয়েছিল নিচে। হে ভগবান, এই কুকুর আমার পা ছেড়ে দে, ছাড় ছাড় ছাড়, বাঁচাও, কেউ বাঁচাও, ওরে বাবা রে, ছাড়, ছেড়ে দে আমায়। হরি কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালালো। যমুনার কুলফি নষ্ট করার চক্করে ওর নিজেরই ক্ষতি হয়ে গেল, আর ওই কুকুরটা যমুনার কুলফিগুলো নষ্ট হওয়ার থেকে বাঁচিয়ে দিল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে পরিশ্রম আর করুণার ফল সব সময় ভালোই পাওয়া যায়। যে অন্যের ওপর করুণা করে সে কখনোই অসুবিধায় পড়ে না। দক্ষিণ ভারতের একটি গ্রামে রমা আর তার স্বামী চিনাপ্পা থাকত। দুজনে গ্রামের একটা চাষের জমিতে দিনমজুরি করে নিজের সংসার চালাতো। রমা আর চিনাপ্পার এক ছেলে এবং এক মেয়ে ছিল। তারা তাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু মাঝে মধ্যেই চিনাপ্পা অসুস্থ হতে শুরু করলো। ও খুব অসুস্থ হয়ে পড়ল। এখন রমাকে চাষের জমিতে দিনমজুরির কাজও করতে হতো, নিজের সন্তানদের খেয়ালও রাখতে হতো, আর তার অসুস্থ স্বামীরও।
তার শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছিল। একদিন চিনাপ্পাকে দেখতে তার ভাই মোহন এলো। দাদা, দেখে তো মনে হচ্ছে তোমার শরীর খুব খারাপ। তুমি কি ডাক্তার দেখিয়েছো নাকি না? দেখিয়েছি ঠাকুরপো, কিন্তু তারপরেও কোনো উন্নতি দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি মন্দিরে গিয়ে তোমার নামে পুজো দেব, তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ঠিক আছে আমার ভাই। বৌদি, তোমার একার ওপরেই এই পুরো সংসারটা চালানোর দায়িত্ব এসে পড়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু এখন সংসার তো চালাতেই হবে না। বৌদি, আমি না একটা ইডলির দোকান খুলছি। তুমি কি সে দোকানে গিয়ে ইডলি বানাতে পারবে? এর ফলে তুমি কিছু টাকাও হাতে পেয়ে যাবে, আর তোমার এই আর্থিক পরিস্থিতিও অনেকটাই বদলে যাবে। আমার এই ব্যবসায় যা লাভ হবে সেটা আমরা দুজনে মিলে ভাগ করে নেব। হ্যাঁ, ঠিক আছে ঠাকুরপো। আর পরের দিন থেকে রমা মোহনের দোকানে ইডলি বানাতে লাগলো। গ্রামের সবার রমার তৈরি করা ইডলি খুব পছন্দ হলো। দেখতে দেখতে রমার বানানো ইডলি বিখ্যাত হয়ে গেল। দোকানে রোজ গ্রাহকেরা ভিড় করতে শুরু করলো। রমা ও মোহন দুজনেই খুব খুশি ছিল, কারণ ব্যবসা থেকে দুজনেই লাভবান হচ্ছিল। উপার্জিত হওয়া লাভের টাকায় রমা চিনাপ্পাকে ভালো চিকিৎসা করালো, আর কিছুদিনের মধ্যেই চিনাপ্পা একদম সুস্থ হয়ে গেল। এভাবে 2 মাস কেটে গেল। রমা আর মোহনের দোকানে গ্রাহকেদের ভিড় ক্রমাগত বেড়েই চলেছিল। আর আজ রমা ভাবল, এই এত লোকের ভিড় শুধুমাত্র আমার ইডলির জন্যই তো, তাহলে আমার তো লাভের ওপর বেশি অধিকার। মোহন তো শুধু জিনিসপত্র কিনে এনে দেয়, আর সব খদ্দেরদের ইডলি পরিবেশন করে, তাহলে তো ওর লাভের সমান অংশ পাওয়া উচিত না? সন্ধ্যের সময় যখন লাভের অংশ দুজন ভাগাভাগি করছিল, তখন ঠাকুরপো, সব ইডলি তো আমি বানাই। যদি আমার ইডলি এত সুস্বাদু না হতো তাহলে তোমার এত লাভ হতোই না। সে তো ঠিকই বৌদি, তোমার হাতে বানানো এই ইডলি সত্যিই অসাধারণ। তাই তার জন্য আমার তো লাভের উপর বেশি অধিকার থাকা উচিত। কিন্তু বৌদি, এটা তো ঠিক না। আমিও সারাদিন খুব পরিশ্রম করি, তারপর আমরা এত টাকা রোজগার করি। তার মানে আমরা দুজনেই সমান সমান পরিশ্রম করি, আর তাই এই লাভের অঙ্কের উপরেও আমাদের সমান অধিকার আছে। না ঠাকুরপো, এবার তুমি ভুল কথা বলছো। তাই যদি হয় তাহলে কালকে থেকে অন্য কোনো ইডলি বানানোর লোক খুঁজে নিও। রমা মোহনের সাথে রাগারাগি করে নিজের বাড়ি ফিরে এলো। আর পরদিন থেকে গ্রামে 2টো ইডলির দোকান বসলো। একটা রমার, যেখানে সে নিজেই ইডলি বানাতো আর বিক্রি করছিল, আর একটা মোহনের, যেখানে অন্য এক মহিলা ইডলি বানাচ্ছিল। রমার নতুন দোকান দেখে গ্রামবাসীরা সবাই তার দোকানের দিকে চলে গেল, কিন্তু রমা একা ছিল। ও এতজন গ্রাহকদের একা সামলাতে পারছিল না। অবশেষে গ্রাহকেরা অপেক্ষা আর না করে মোহনের দোকানে ফিরে এলো, যেখানে মোহন অন্যান্য দিনের মতোই সমস্ত গ্রাহকদের ভালোভাবে ইডলি পরিবেশন করছিল। এই ঘটনা রোজ হতো, আর দেখতে দেখতে গ্রামবাসীরা মোহনের ইডলির দোকানেই ইডলি খেতে যেত। এখন রমা একা নিজের দোকানে দাঁড়িয়ে আফসোস করত, এটা আমি কি করলাম? আমি তো ভেবেছিলাম ইডলি বানানোটাই আসল কাজ, কিন্তু না, মোহনের খদ্দের সামলানোটাও একটা অনেক বড় কাজ ছিল। অন্ততপক্ষে আমি যখন মোহনের সাথে ছিলাম আমি ভালো টাকা রোজগার তো করতাম, কিন্তু আমার ইডলির দিকে এখন কেউ ফিরেও তাকায় না। রমা নিজের ইডলি নিয়ে খুব অহংকার করত, যা এখন চূর্ণ হয়ে গিয়েছিল। সেই জন্যই কথায় আছে যে অহংকার কাঁচের মতো হয়, যা অবশ্যই ভাঙে।